সেই নিশীথে ঘুম হল না সায়নের। আখিপল্লব এক করা গেল না শত চেষ্টার পরও। মধ্যরজনীর নিষ্প্রহরে চোখের পাতায় বারংবার ভেসে উঠল ভীত সেই চোখ, বুকে লেপ্টে থাকা নরম দেহ, আধভেজা পিঠ ছড়ানো চুলে। আসমানি শাড়িতে মোড়ানো এক তুলতুলে মেঘরমণীর স্পষ্ট প্রতিচ্ছবি। ঘুটঘুটে অন্ধকারে, আধনিভিন্ত চোখে, সেই নিভৃত প্রতিচ্ছবিতেই রাত কাটল সায়নের। মেঘের রং হালকা হল। কৃষ্ণ সরে শুভ্রে ভরল। নীলাভ প্রত্যুষের প্রভায় শেষমেশ ঘুমিয়েই পড়ল ইভা। 7টার দিকে লিথিশার ঘুম ভাঙল। পাশ ফিরে ইভাকে গভীর ঘুমে দেখে মৃদু হাসলেন তিনি। সারারাত ঘুমায়নি মেয়েটা। নীরবে জেগেছিল। নতুন জায়গা, অচেনা ঘরে হয়তো অস্বস্তি লাগছিল। সে যতবার বলেছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে, ততবার মিনমিন করে ওর দিয়েছে, জি ঘুমাচ্ছি। কিন্তু আদতে ঘুমাতে পারেনি। লিথিশা আবার হাসলেন। এক পশলা মমতা নিয়ে হাসল তার চোখ দুটো। এক হাতে তোয়ালে ঘষে মাথা মুছতে মুছতে বিছানার বালিশগুলো এলোমেলো করে ফেলল সায়ন। প্রচণ্ড অধৈর্য স্বভাব তার। ছোট্ট কুশন দুটো তো মেঝেতেই ফেলে দিল। ফোনটা পাচ্ছে না অনেকক্ষণ। বিছানায় নেই তো কোথায় রেখেছিল? রাতে ফুপির ঘর থেকে এসে ফোন দেখা হয়নি আর। বালিশের পাশে নিয়েই তো ঘুমায় সবসময়। তাহলে কি ফুপির ঘরে রেখে এসেছে? মুখ বিকৃতি করে এবার চরম বিরক্তিকর ভঙ্গি করল সায়ন। একটা নিতান্ত তুচ্ছ ছেলেমানুষি কারণে সারারাত ঘুম হয়নি, মেজাজ এমনি থেতিয়ে আছে। তোয়ালেটা এক কাঁধে ঝুলিয়ে হনহন করে বেরিয়ে গেল সে। উদ্দেশ্য ফুপির ঘর। 2-3বার আঙুলের টোকা দিয়েও যখন সাড়া পাওয়া গেল না তখন আস্তে করে দরজার নব ঘুরাল সায়ন। ফুপি ঘরে নেই। ইভা সোজা হয়ে ঘুমাচ্ছে। মাথাটা হেলে রয়েছে ডান দিকে। থুতনি যেয়ে ঠেকেছে গলার হাড়ে। সায়ন নিঃশব্দে ঢুকল। 2 বালিশের মাঝখানের জায়গাটায় তার ফোনটা। ইভার এক হাত পেটের উপর আরেক হাত ঠিক তার ফোনটার উপর। সায়ন দীর্ঘশ্বাস ফেলল। কাছে যেয়ে সামান্য ঝুঁকে যেই না ইভার হাতটা সরানোর জন্য মাত্র একটু ধরেছে বিপত্তিটা বাঁধল তখনই। ঘুমন্ত ইভা ঘুমে ডুবেই প্রচণ্ড জোরে তার হাতটা মুঠোয় চেপে ধরল। শুধু ধরলই না বরং ঝুপ করে পাশ ফিরে অত্যন্ত আদুরে গোছে গালের নিচে টেনে নিল। পাতলা ঠোঁট দুটো লেপ্টে গেল সায়নের কবজিতে। সায়নকে ঝুঁকে যেতে হল। ভারসাম্য বজায় রাখতে অন্য হাতটা যেয়ে পড়ল বালিশের উপর বিছিয়ে থাকা চুলে। ফলস্বরূপ চুলের গোড়ায় মারাত্মক টান খেয়ে আহ বলে চাপা স্বরে গঙ্গিয়ে উঠে চোখ কুঁচকে তাকাল ইভা। তার তাকাতে দেরি হল কিন্তু মুখের উপর সায়নের ভেজা টাওয়ালটা পড়তে দেরি হল না। সদ্য ঘুম ভাঙা ইভা লজ্জায়, হতভম্বতায়, আড়ষ্টতায়, চুলের ব্যথায় মিলেমিশে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। টাওয়ালের নিচেই চোখমুখ খিচে বুজে ফেলল। নিজের অজান্তেই মুঠোয় ধরা শক্ত হাতটা খামছে ধরল দ্বিগুণ জোরে। সায়ন খানিকক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর চাপা গলায় বলল, হাত ছাড়ুন ইভা। ইভা এক মুহূর্ত থমকাল। সায়নের হাত ধরে রেখেছে বুঝতেই বিদ্যুতের গতিতে ছেড়ে দিয়ে নিজের হাতটা গলার কাছে গুটিয়ে নিল সে। হাত ছাড়া পেয়ে মুখের উপর থেকে টাওয়ালটা সরিয়ে দিল সায়ন। ইভা পিটপিট করল। সায়ন তার চোখের দিকেই চেয়ে রয়েছে। স্পষ্ট, কাটা চাহনি। ইভা ভরকে গেল। চুল ছাড়ানোর জন্য হাতটা একটু উঠাতেই নিজের বিশাল হাতের থাবায় ইভার ছোট্ট হাতটা ইভার থুতনির সাথেই চেপে ধরল সায়ন। তর্জনীটা ঠোঁট বরাবর রেখে হিমশীতল কণ্ঠে বলল,
আমাকে আপনি টান দিয়েছেন, অযথা ধাক্কা দিবেন না। বলতে বলতেই বালিশে রাখা হাতটায় অপ্রকাশিত রাগের বহি প্রকাশ স্বরূপ আরও চাপ দিল সে। নিরুপায় ইভা অসহ্য ব্যথায় কুকড়িয়ে গেল। ঠোঁটের উপর আঙ্গুল নিয়েই চোখমুখ খিচে বলল, আল্লাহ আমার চুল। মাথায় দপদপ করে জ্বলা রাগটা হঠাৎই নিভে গেল। ঝট করে বালিশের উপর থেকে হাতটা সরিয়ে চেপে রাখা হাতটাও ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল সায়ন। বলল, ব্যথা পাচ্ছেন আগে বলবেন না? দেখি ফোনটা দিন। ইভা তাড়াতাড়ি উঠে বসল। এক হাতে ঢিলে হওয়া আঁচল টেনে আরেক হাতে সায়নের বাড়িয়ে রাখা হাতে ফোনটা দিল। লিথিশা ঢুকলেন হালকা শব্দে দরজা খুলে। ইভা চমকে উঠল। লিথিশা প্রশ্নাত্মক চোখে একবার সায়নের দিকে তাকালেন। সায়ন নিজ থেকেই বলল, ফোনটা রাতে রেখে গিয়েছিলাম ফুপি। লিথিশা ভ্রু কুঁচকালেন। ফোন নিতে এসেছিস ভালো কথা, ওকে উঠালি কেন? সায়ন বেরোতে বেরোতে বলল, আমি উঠাইনি ফুপি, নিজেই উঠে গিয়েছেন। টেবিলে নাস্তা দিয়েছ? ক্ষুধা লেগেছে। ইভা হাতের তালুতে মাথা ডলছে। এত জোরে কেউ চুলে টান দেয়? লিথিশা খেয়াল করতেই আবার ব্যস্ত হয়ে পড়লেন। মাথা ঘষছ কেন মা? ব্যথা করছে। বাড়ি ফেরার পর তেমন কোনো প্রশ্নের মুখে পড়তে হতে হল না ইভাকে। ঘণ্টাখানেক তাকে ধরে কান্নাকাটি আদর আহ্লাদ করে বাড়ির পরিবেশ শান্ত হল। শুধু সরফরাজ ফেরার পথে একবার জিজ্ঞেস করেছিল, ইভা, ছেলেটা সত্যি বলেছে তো? ইভা ওর দিয়েছিল, জি ভাইজান। সেদিন বিকেলে আবার দিঘির পথ দিয়েই ফিরতে হল সায়নের। দিঘির কাছাকাছি আসলে গাড়ি থামিয়ে কিছুক্ষণ নীরবে চেয়ে রইল সে। সময় গড়ালে গাড়ি ছুটে গেলেও মন থেমে রইল সেই সম্মোহনী দিঘির পাড়ে, আকাশ হওয়া স্বচ্ছ জলে শেষ সিঁড়িতে পা ডুবিয়ে বসে থাকা ভীতু নারীতে। ছাদে রাক্ষসে রোদ্দুর। মধ্যদুপুর খা খা করছে। ইটের মেঝেতে আগুন ধরেছে। দাউ দাউ আগুন। পা রাখা দায়। সূর্যের মেজাজ সপ্তমে। সূর্যের সাথে পাল্লা দিয়ে বিভার মেজাজও আকাশছুঁই। ঝলসানো মেঝেতে মাথার উপর খাড়া রোদ নিয়ে দুপা আড়াআড়ি ভাঁজ করে বসে আছে সে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুকনো মাটি। শখের ফুলে ভরা জবা গাছটা টব থেকে উপরে ফেলেছে। পাশে লাল গোলাপের ছোট্ট চারাগাছ। দুদিন আগে লাগানো চারাটাও টব থেকে তুলে ফেলেছে সে। বর্তমানে ভীষণ মনোযোগ দিয়ে জবাটা লাগাচ্ছে গোলাপের টবে আর গোলাপের টায় জবা। ইভা মিনমিন করে ডাকল, আপা, উঠো না, দেখো কেমন ঘেমে গেছ, নিচে চলো। বিভা চাপা গলায় গর্জে উঠে, বলেছি না আমি যাব না। এক কথা বারবার বলবি না ইভা, যা এখান থেকে। ইভা ফের আগের মতো চুপসিয়ে যায়। ধমকের চোটে বাদবাকি কথা মুখেই আটকে যায় তার। রোদে নিজেরই মাথা ঘোরাচ্ছে। কতক্ষণ যাবৎ সাহস জমায় ইভা। পর খানিকটা জোর দিয়ে বলে, আমি কিন্তু আম্মাকে ডাকবো আপা, তুমি চলো। বিভার ব্যস্ত হাত থেমে যায়। তাদের আব্বা আম্মা ফিরে এসেছে গত সপ্তাহেই। আম্মা অসুস্থ ছিল, ঢাকায় নিয়ে গিয়েছিল। এখন মোটামুটি সুস্থ। বিভা থমথমে কণ্ঠে ওর দেয়, যা ডাক আম্মাকে। ইভা দ্বিতীয়বারের মতন চুপসে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে উল্টোদিকে পা বাড়ায়। ইউসুফ ঘড়ি পরছিল। গায়ে ধবধবে আয়রন করা শার্ট, চুল গোছানো।
দরজার এক পাল্লা খোলা। বাইরে থেকে সহজেই দেখা যাচ্ছে তাকে। দুপুরের খাওয়ার পর এ সময়টায় বাড়ি নিশ্চুপ থাকে। তন্দ্রা ভাবি ঘুমাচ্ছে, চাচিমা আম্মা নিজের ঘরে, সরফরাজ বাসায় নেই, আব্বাও নেই, চাচাও নেই। সব মিলিয়ে এ সময়টা অবসরের। ইভা কিতক্ষণ জোরতা নিয়ে দাঁড়িয়ে রয়। তারপর আঙ্গুলের টোকায় দরজায় মৃদু শব্দ তুলে বলে, ইউসুফ ভাই। ইউসুফ এক ঝলক ফিরে তাকায়। মুহূর্তেই মুখে হাসি টেনে বলে, আয় আয়। ইভা ধীর পায়ে ঢোকে। ইউসুফ আয়নায় চেয়ে গোছানো চুলেই আরেকবার চিরুনি চালায়। টেবিল থেকে নিয়ে পকেটে ফোন ঢোকায়। একবার ড্রয়ের খুলে কি যেন হাতুড়িয়ে আবার লাগিয়ে দেয়। তার তাড়াহুড়ো দেখে ইভা মৃদু স্বরে শুধাল, কই যাচ্ছেন? ইউসুফ ব্যস্ত কণ্ঠেই ওর দেয়, সে যাচ্ছি এক জায়গায়। কেন? এখনই চলে যাবেন? এবার কিঞ্চিত মনোযোগ দিয়ে ফিরে তাকায় ইউসুফ। ইভার ভারী ফর্সা মুখখানা চিন্তায় অস্থির, ঘেমে একাকার, চোখ দুটো ক্লান্ত। কপালে সহসাই ভাঁজ পড়ে ইউসুফের। এগিয়ে এসে ডান হাতটা বাড়িয়ে ইভার গালে রাখে। পুরুষালী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে বলে, কিছু বলবি? এমন লাল হয়ে আছিস কেন? কই ছিলি? ইভা চুপ করে থাকে। বলতে তার লজ্জা লাগে। এই আপা। এই আপার জন্য তার সবসময় লজ্জায় পড়া লাগে। দুপুরে খাবার টেবিলে ইউসুফ তরকারি চাচ্ছিল। বিভা তখন নিজ থেকে বেড়ে দিতে গিয়েছিল। আর ইউসুফ কি করল? গম্ভীর গলায় বলল, আম্মা দাও। ব্যাস, বিভার আর খাওয়া হল না। সেই যে রাগ। ইভার নীরবতা দেখে কপালের ভাঁজ গাঢ় হয় ইউসুফের। আরেক গালে হাত রেখে হাঁটু গেড়ে একটু নিচে ঝুঁকে মুখ বরাবর চেয়ে আদুরে গলায় বলে, কি হয়েছে? ইভা আরও মিয়ে যায়। মাথা নামিয়ে পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে লজ্জায় জর্জরিত অত্যন্ত নিচু স্বরে শুধায়, আপা এই রোদের মধ্যে ছাদে বসে আছে ইউসুফ ভাই। বলে আর একবারও ইউসুফের দিকে তাকায় না সে। ইউসুফ প্রতিক্রিয়া দেখায় না। ইভার কথার মানে তার বুঝতে অসুবিধা হয়নি। ঘাড় ফিরিয়ে জানলা দিয়ে বাইরের কাঠফাটা রোদ্দুরে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ইভা মুখ তুলে তাকায়। প্রায় কাদো কাদো কণ্ঠে ডাকে, ইউসুফ ভাই। 15। উত্তপ্ত রোদে পেছনে থেকে চিরচেনা আকৃতির লম্বাটে ছায়া দেখতে পেয়েও কাঠ হয়ে বসে থাকে বিভা। ইউসুফ কাছাকাছি এসে দাঁড়ায়। শান্তস্বরে একবার ডাকে, বিভা। বিভা ওর দেয় না। যেন শুনতাই পায়নি এমন ভঙ্গি করে পড়ে থাকা জবা গাছটা তুলে টবের মাটিতে বসায়। ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটার এই এক স্বভাব। রাগ হলে সবসময় নিজের উপর অত্যাচার করে। এই ঝলসানো রোদে বসে রাগ ঝাড়ছে। কি লাভ হচ্ছে? শেষে নিজে অসুস্থ হওয়া ছাড়া আর কিছু কি? পাশে পড়ে থাকা কাটায় ভর্তি গোলাপ গাছটার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলে ইউসুফ। নিচু হয়ে বিভার ডানহাতের কনুইয়ের নিচটায় আলতো করে চেপে ধরে। পর পূর্বের ন্যায় ঠান্ডা স্বরেই বলে, এসো। বিভা ঘাড় বাঁকিয়ে তাকায় একবার। দৃষ্টি বিনিময় হয়। চোখে চোখ পড়ে। মুখ ফিরিয়ে বিভা গমগমে কণ্ঠে বলে, ছাড়ুন। ইউসুফ ছাড়ে না, বরং হাতের চাপ শক্ত করে। বিভার রাগ পাহাড় ছোঁয়ে। হাত ঝাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, লাভ হয় না। ইউসুফ নীরবে হেসে বলে, আমার সাথে পারবে তুমি? সেই হাসিতে মন পুড়ে রে যায় বিভার। রাগে
খেয়ে চোখ ফেটে জল আসে, কিন্তু চোখ শুকনো, ঠোঁট কেঁপে উঠে। 2-3 বার প্রাণপণে চেষ্টা করেও ছাড়াতে না পেরে অসহ্য অভিমানে হাঁপিয়ে উঠে দাঁতে দাঁত চেপে বলে, জোর দেখাচ্ছেন? ইউসুফ এতক্ষণে শক্ত করে চেপে রাখা আঙুলগুলো ঢিলে করে দেয়। নিজেই ব্যথা পাবে। জেদ করছো কেন? উঠতে বলেছি। উঠো। আমার দেরি হচ্ছে। আবেগী বিভা রাগে চিৎকার করে উঠে। আপনি যান এখান থেকে। আপনাকে কেউ আসতে বলেনি। ছাড়ুন বলছি। ছাড়ুন আমার হাত। তার চিৎকারে নির্লিপ্ততা ইউসুফের সামান্য পরিবর্তনও দেখা যায় না, বরং প্রচণ্ড স্বাভাবিক গলায় সে প্রশ্ন করে, রোদে বসে কি হবে? দেখছেন না কাজ করছি? তোমার করা লাগবে না, মালি আছে। আমি নষ্ট করেছি, আমিই ঠিক করব। আচ্ছা, আমি লাগিয়ে দেই, দাও। বলতে বলতেই গোলাপের ছোট্ট গাছটার দিকে হাত বাড়ায় ইউসুফ। বিভা আবার চিৎকার করে উঠে, খবরদার আপনি আমার গাছ ধরবেন না। একদম ধরবেন না। বলেই ঝট করে ডান হাতের তালু দিয়ে গাছের ডাল মুষ্টিবদ্ধ করে ধরে বিভা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে ইউসুফ। চোখের পলকে বিভার হাতের উপর চেপে ধরে ছাড়ানোর চেষ্টা করে সজোরে ধমকে উঠে বলে, পাগল হয়েছ? ছাড়ো। বিভা, পাগলামি করো না। মিনিট না গড়াতেই তাজা রক্তে ভিজে গেল কাঁটাবিদ্ধ তালু। রক্তের ফোঁটা টপটপ করে চুইয়ে পড়ল মেঝেতে। ইউসুফ ঘাবড়ে গেল। চোখের শাসনে কাজ হল না। উল্টো সরাসরি সেই শাসনভরা রক্তিম চোখে তাকিয়েই হাতের মুঠোয় আরও চাপ দিল বিভা। তার চোখ দুটো শুকনো, মনটা ভীষণ ভেজা। সুচালো মাথার গোলাপকাটাগুলো ঘোচখোচ করে শেষ প্রান্ত পর্যন্ত বিঁধে গেল। বিভা চোখ নামিয়ে নিল। ঘাড় সোজা করে তার হাতের উপর ধরে রাখা ইউসুফের হাতের দিকে তাকাল। ইউসুফ বুঝল। ধীরগতিতে নিজের হাতটা সরিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা, আমি ধরছি না। এবার তো ছাড়বে? বিভা শুনল না, আরও কিছুক্ষণ ঠেসে ধরে রাখল কাঁটাভর্তি ডাঁট। ইউসুফ নীরবে চেয়ে রইল। দ্বিরুক্তি করল না। মেয়েটা প্রচণ্ড জেদি। কিছু বললে শুনবে তো নাই, বরং দ্বিগুণ জেদ করবে। শেষমেশ গা কাঁপানো ব্যথা সহ্য করতে না পেরে ছেড়েই দিল বিভা। আলগা করে দিল শক্ত মুঠো। সাথে সাথেই তীব্র ব্যথায় টনটন করে জ্বলে উঠল জায়গাটা। ইউসুফ এবার হাত বাড়াল। আলতো করে ধরল। হাতের উঠালে গাছটাও উঠে আসবে এমনভাবে গেঁথেছে। কাঁটাগুলো থেকে হাত ছাড়ানোর জন্য ডাঁটটা সামান্য টান দিতেই সিক্ত অস্ফুট আর্তনাদ করল বিভা। চোখ বুজে ফেলল। চোখে নীরবে জল এলো। ইউসুফ কাঁটা থেকে হাত ছাড়িয়ে নিলেও নিজে ছাড়ল না। ধরে রাখল। পর জোরবিহীন অত্যন্ত নির্ভার গলায় বলল, এসো, রক্ত পড়ছে। আর জেদ করো না বিভা। কথা শোনো। বিভার দুচোখ দিয়ে অঝরবেগে জল ঝরল হঠাৎই। ক্ষতবিক্ষত হাতের দৃশ্যমান সহ্যহীন যন্ত্রণায় নয়, বরং অক্ষত হৃদয়ের অদৃশ্য ছটফটে যন্ত্রণায় বারণ নিষেধ ছিন্নভিন্ন করে কেঁদে উঠল সে। বিধ্বস্ত কাঙালিনীর মতন আছড়ে পড়ল প্রিয় বুকে। রক্তাক্ত হাতটায় গাল ছুঁয়ে নি, স্বর মতন আওড়াল সেই এক আক্ষেপ। আপনি আমাকে ভালোবাসেন না কেন? ইউসুফ ওর দিল না। দিতে পারল না। বিভার কপালটা তার গলায় ঠেকানো। শব্দহীন কান্না। এই কান্না শোনা যায় না, অনুভব করতে হয় মাত্র। এই কান্নায় জল গড়ায়, বুক হালকা হয় না। অনুভূতিরা ঝাপসা হয়ে যায়,
অবহেলার করাঘাতে ঝাঝরা হয়ে যায়। বিভা তার বুকের শার্টের মুচড়ে ধরেছে। মাটি দিয়ে ধবধবে শার্ট মেখে গিয়েছে, ভাঁজ পড়ে টানটান আয়রন নষ্ট হয়ে গিয়েছে। অল্পকাল মৌন থেকে বিভাকে সরানোর চেষ্টা করল ইউসুফ। বাহুতে হাত রেখে বলল, এটা ছাদ, ছাড়ো। বিভা গলা থেকে মুখ তুলল। ইউসুফের গালভর্তি তার হাতের রক্ত মেখে আছে। সেই গাল থেকে হাত নামিয়ে নিল। চোখে চোখ রাখল। টলমলে ঘোলাটে চোখ, নির্জীব চাহনি, ক্লান্ত গলা। আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না? কখনোই না? কোনো দিন। বিভা বলতে পারল না পুরোটা। অসমাপ্ত বাক্যেই কণ্ঠ থেমে গেল। চোখ বুজে ফেলতেই তড়িঘড়ি করে মাথার তালুতে হাত রাখল ইউসুফ। রোদে গরম হয়ে পুড়ে যাচ্ছে যেন। 17 ঘুমন্ত বিভার গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে যেভাবে ঢুকেছিল ঠিক সেরকম নিঃশব্দেই বেরিয়ে এলো ইভা। মাত্র গোসল করে আসা লাল গামছায় মোড়ানো চুলগুলো খুলতে খুলতে গিয়ে দাঁড়ালো ফাঁকা অলিন্দের রেলিং ঘেঁষে। আকাশটায় গুচ্ছ গুচ্ছ উড়ো মেঘ। নীল বাগানে উড়ন্ত সাদা জবার ঢল। এই চলন্ত আকাশে মেঘদিঘি কি যে সুন্দর দেখায়। ঘণ্টার পর ঘণ্টা দিঘির জলে চেয়ে থাকলেও আশ মেটে না। ইভার মন খারাপ হয়ে গেল। আজ অনেক দিন যায় না দিঘির পারে। সপ্তাহ দুয়েক গড়িয়ে গেছে খুব করে। এমন না তাকে কেউ মানা করেছে। সে নিজেই যায় না। ভয় করে, যদি আবার কোনো বিপদ হয়। ভেজা চুলগুলো একপাশে এনে গামছা দিয়ে ঝাড়া দিল ইভা। বাহাদুর উঠোনে খেলছে। পায়ে বল নিয়ে একা একাই দৌড়দৌড়ি করছে। বিভা ঘুমাচ্ছে অনেকক্ষণ। সেই যে ইউসুফ ভাই অজ্ঞান অবস্থায় নিয়ে এলো। হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে কি একটা ওষুধ খাইয়ে দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, ও উঠলে বলবি তুই বেঁধে দিয়েছিস। ঠিক আছে। ইভা হাসল। ইউসুফ ভাই প্রায়ই এমন করে। বিভা কোনোদিন রাতে না খেয়ে ঘুমিয়েছে জানলে তাকে দিয়ে রান্নাঘর থেকে খাবার আনাবে। ঘুমের মধ্যেই উঠিয়ে মুখে তুলে খাইয়ে দিবে। তারপর বলবে, যদি জেগে বুঝে যায় পেট ভরা বা কিছু জিজ্ঞেস করলে বলবি তুই খাইয়ে দিয়েছিস। ইভা কথা রাখে। তন্দ্রার ডাকে হুঁশ ফিরল ইভার। পেছনে থেকে হম্বিতম্বি গলায় ডাকছে সে। এত বেলায় গোসল করেছিস? চুল মোছ ভালো করে, ঠান্ডা লাগবে। একদম ভাইয়ের মতো হয়েছে। পৃথিবী উল্টে গেলেও এদেরকে দিয়ে চুল মোছাতে পারলাম না আমি। ইভা হেসে ফেলল। হাসতে হাসতেই পেছনে ফিরল। তন্দ্রা কখন এসেছে বুঝেনি। বলল, পৃথিবী উল্টাতে হবে না, আমি মুচ্ছি ভাবি। তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? ভাইজানকে বলে দিব কিন্তু। বলে দিয়েন ভাইজানেন বিনা বেতনের প্রহরী। ইভা হাত থেকে গামছা নামিয়ে রেলিংয়ে রাখল। এগোতে নিয়ে বলল, চলো ঘরে দিয়ে আসি। না, মার কাছে যাচ্ছি। একা ভাল লাগছে না। আচ্ছা, আম্মার ঘরেই দিয়ে আসি। পড়ে যাবা। আরে না পাগল, পড়ব না। তুই চুল মোছ। আকাশ দেখছিলি দেখ। আমি পারব। একা একা একটু হাঁটাচলাও তো দরকার আছে। তোর ভাই আমাকে পঙ্গু বানিয়ে ফেলছে। তন্দ্রা গুটি গুটি গতিতে পা বাড়াল। মায়ের ঘরের কাছাকাছি যাওয়া পর্যন্ত চেয়ে রইল ইভা। সে ঢুকে গেলে গামছা নিয়ে আবার মনোযোগ দিল চুল ঝাড়তে। মেঘের রং পাল্টেছে।
পশ্চিমাকাশের সাদাজবার দল রক্তজবায় ছেয়ে যাচ্ছে। সূর্যের রং ভীষণ কমলাটে। এক্ষুনি অস্ত যাবে। পৃথিবীতে সন্ধ্যাটা নামে খুব দ্রুত। রোদ নেমে যাচ্ছে। শেষ বিকেলের বেরঙে আলোয় একবার মেঘদিঘির দিকে তাকালো ইভা। এখান থেকে অবশ্য অমন সুন্দর রূপ দেখা যায় না। তবু ইভা চেয়ে রইল কিছুক্ষণ। আবছা আলোতে কে যেন দাঁড়িয়ে আছে মনে হল। নাকি না? সেদিকে দেখতে গিয়ে হাতের গামছাটা পড়ে গেল হাত ফসকে। বাহাদুর নিচ থেকে চেঁচিয়ে উঠল, বুবু তোমার গামছা পড়ে গেছে, নিয়ে আসব? ইভা আচমকাই চমকে তাকালো বাহাদুরের দিকে। কেন চমকালো জানে না। খাপোছাড়াভাবে বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। দিঘির পাড়ের নিস্তব্ধতা চিরে ধীরকণ্ঠ শোনা গেল, অবশেষে দেখা মিলল আপনার, দিঘিকন্যা। ঘরের কোনায় ঘুমবাতি জ্বলছে। সবুজরঙা মৃদু আলো। বাইরে ঘুটঘুটে মধ্যরাত। গাছের পাতারা ঝিমাচ্ছে। ঘুম ধরেছে নদীর স্রোতে। স্তব্ধ তন্দ্রাপ্রহরে ইভার ঘুম ভেঙে গেল। কিয়ৎকাল নরম বালিশে মাথাটা এপাশ ওপাশ করে দিগবিদিক অস্থির হয়ে চোখ মেলল সে। বুক ধরফর করছে। হাঁসফাঁস লাগছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। ত্রস্ত চোখে এদিক ওদিক তাকাল। না। ঘর ফাঁকা, নীরব। বাহাদুর ঘুম। দুহাতে তার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। বা পাটা পেটের উপর দিয়ে তুলে দেয়া। ইভার ধুকপুকানি কমল। শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। কিছুক্ষণ চোখ বুজে পড়ে থেকে পুরোপুরি শান্ত হল সে। বাহাদুরের পিঠে হাত বুলিয়ে দিয়ে অতি সাবধানে গলা থেকে হাত দুটো ছাড়িয়ে নিল। মুখ শুকিয়ে গেছে। পিপাসা পেয়েছে। পানি খাওয়া দরকার। ইভা উঠে গেল। পাশের টেবিলে গ্লাস ভর্তি পানি ঢেলে রেখেই ঘুমায় সব সময়ে। ঢকঢক করে গোটা এক গ্লাস পানি খেয়ে নিল সে। আবার ঢালল। তবে পুরোটা খেতে পারল না। আধ গ্লাস খেয়েই নামিয়ে রাখল। আকাশে চাঁদ নেই। জানলা দিয়ে আলো আসছে না। ঘর গুমোট হয়ে আছে। খোলা চুলে হাত খোপা প্যাঁচাতে প্যাঁচাতে দরজার দিকে এগোল ইভা। বারান্দার খোলা হাওয়া একটু দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে হয়তো। দরজায় ছিটকিনি দেয়া নেই। বাহাদুর অত উপরে হাত দিতে পারে না। সকালে কখনো সে বেলা করে ঘুমালে বেচারার তার জাগা অবধি ঘরে বসে থাকা লাগবে বিধায় দরজার ছিটকিনি নামিয়েই শোয় সব সময়ে। ইভা হাই তুলল। আধ প্যাঁচানো খোপা ছেড়ে এক হাত মুখের উপর রাখল। হাই শেষে হাত বাড়িয়ে দরজা ধরে টান দেবার আগেই বাইরে থেকে কে যেন দরজা ঠেলল। ইভা থমকে গেল। এক মুহূর্তের জন্য হৃদকম্প মিলিয়ে গেল যেন। প্রতিক্রিয়া দেখানোর আগেই বিশালদেহী পুরুষ মুখ চেপে ধরল তার। সাথে সাথেই ছটফট করে উঠল সে। মুখ দিয়ে উমম জাতীয় শব্দ করতে নিতেই চাপা কণ্ঠ শোনা গেল, হুশ, চুপ। আমি। চিনতেও পারছেন না? ইভা থেমে গেল। কণ্ঠটা চেনা। সায়ন এক হাতে দরজা ভিজিয়ে দিল। হালকা শব্দ তুলে ছিটকিনিটাও আটকে দিল। ইভার চোখ বিস্ময়ে টইটুম্বর। ধরফরানিতে বুক ফেটে যাবে রীতিমতো। এমন বেগতিক, উদ্ভট, অস্বাভাবিক পরিস্থিতিও হয়? সায়ন শক্ত হাতে তার বাহু চেপে ধরল। পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে 2 সেকেন্ড সহির চেয়ে রইল বড় বড় বিস্ময়ী চোখ দুটোতে। রাজ্যের রাগ উপরে এলো হঠাৎই। দাঁত কিরিমির করে বলল, কি সমস্যা আপনার? ইভা আগামাথা বুঝল না কিছুই।
চোখ পিটপিট করতেই সায়ন রক্তচোখে বলল, হাত সরাচ্ছি, চিৎকার করবেন না, সাবধান। ইভা হ্যাঁ না কিছু বলল না। সায়ন হাত সরিয়ে নিল। ঢিলে খোপা খুলে গিয়েছে। কালো চুল দিয়ে শরীর ছেয়ে আছে। সায়ন ভরাট কণ্ঠে বলল, এবার বলুন। ইভা একটু পিছাতে চাইল, পারল না। পিছে দেয়াল। নিরুপায় হয়ে বলল, বাহাদুর ঘরে। অনুরোধ করছি, সরে দাঁড়ান। সায়ন ভ্রু কুচকাল। বাহাদুর? বাহাদুর কে? ঘাড় ফিরিয়ে বিছানার দিকে তাকাল। এক ঝলক ঘুমন্ত বাহাদুরকে দেখে ভ্রুর ভাঁজ গাঢ় করে বলল, কেও? ইভা তার প্রশ্নের ওর দিল না। হুড়মুড় করে বলল, আপনি এখানে কি করছেন? এত রাতে কেন এসেছেন? আমি। সায়ন রেগে গেল আরো। কথা শেষ করতে না দিয়ে পাতলা ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বলল, খবরদার আমাকে প্রশ্ন করবেন না ইভা। একদম চুপ করে থাকেন। মেজাজ চড়ে আছে এমনি। একবার চেয়েছেন আমার দিকে? একবারও চেয়েছেন? কনুই থেকে রক্ত পড়ছে। কাঁচ দেয়া পাঁচিল টপকাতে যেয়ে রক্তাক্ত হয়ে গেছি। কেন এসেছেন? শেষের কথাটা ইভার অনুকরণে বলে অন্যদিকে চাইল সায়ন। মাথাটা দপদপ করে জ্বলছে। ইভা চমকে উঠল। লোকটা পাঁচিল টপকে এসেছে? সরফরাজ ভাইজান পুরো বাড়ির চারপাশের দেয়ালের উপর ছোট ছোট কাঁচ লাগিয়েছে। ছ্যাঁচড়া চোর যেন আসতে না পারে। আর ইনি কাঁচ টপকে চলে এলেন? চকিতে বাহু ধরে রাখা হাতের কনুইয়ের দিকে চাইল সে। হায় আল্লাহ! আপনার তো সত্যিই রক্ত পড়ছে। ইভা হাত দিয়ে ধরতে চাইল। সায়ন ধমকে উঠল, দেখা লাগবে না, রাখুন। তার পরপরই বাহুর চাপ দ্বিগুণ করে চাপা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, দিঘির পারে আসেন না কেন আপনি? বাহাদুর নড়েচড়ে উঠল তক্ষুনি। ইভা একটু পাশছাড়া হলেই তার ঘুম হালকা হয়ে যায়। আজও ব্যতিক্রম হল না। কাছে বুবু নাই বুঝতেই চোখমুখ কুঁচকে এলো তার। ঘুম ঘুম কণ্ঠে ডাকল, বুবু। সায়ন ফিরে তাকাল। ইভার পিলে চমকে উঠল। ছোট্ট বাচ্চাটা তাকে এই অবস্থায় দেখে ফেললে কি হবে ভাবতেই বুক ফেটে কান্না পেয়ে গেল। ছি! রাগে, লজ্জায় জর্জরিত হয়ে যেতেই ফিসফিসালো কণ্ঠ কানে এলো, লাইটের সুইচ কোনটা? ইভা পাশে তাকাল। সায়নের বাড়ানো হাত ঠিক সুইচবোর্ডের উপর। দুটো সুইচ নিচের দিকে। একটা ফ্যানের, একটা লাইটের। ইভা না ভেবেই ওর দিল ৩ নাম্বারটা। ব্যাস! সায়ন সুইচ চাপতেই তিমিরে ডুবে গেল সারা ঘর। এক হাত দূরে দাঁড়িয়ে থাকা সায়নকেই দেখা গেল না। বাহাদুর আবার ডাকল, বুবু। কই তুমি? সায়ন পূর্বের ন্যায় ধোয়াটে স্বরেই বলল, ওর দিন। ইভা আমতা আমতা করল। ওর দিল, এই তো আমি এখানে। ঘরেই আছি। বাহাদুর একটু আশ্বস্ত হল। পরক্ষণেই আবার বিড়বিড় করে বলল, বাতি নিভিয়ে রেখেছ কেন বুবু? এবার ইভা আটকে গেল। ওর দেবার মতো কিছু পেল না। সায়ন নিচু গলায় বলল, বলুন লাইট নষ্ট। ইভা তাই করল। বলল, বাতি নষ্ট হয়ে গেছে বাহাদুর। জ্বলছে না। তুই ঘুমা। আমি আসছি। চোখ বুঝ। বাহাদুর কি করল বোঝা গেল না। তবে খানিক বাদেই খাটের নড়াচড়ার শব্দ কমে যাওয়া আর বাকিটা আন্দাজে বোঝা গেল সে ঘুমিয়ে পড়েছে। সায়ন সময় নিল না আর।
এভাবে আসাটা মেয়েটার জন্যই খারাপ। তবু কি করবে? রাগটা এত চেপে বসেছিল। শহরের এত কাজ ফেলে সে এখানে পড়ে আছে 7 দিন যাবৎ, অথচ মেয়েটার দেখাই নেই। নীরবতা ভেঙে ইভার অসহায় কণ্ঠ শোনা গেল। আপনি যান, দয়া করে যান। সায়ন কিছু সময় চুপ করে রইল। ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস মুখের উপর আছড়ে পড়া ছাড়া আর কিছুই হল না তখন। তারপর বলল, বিকেলে আপনাকে দিঘির পাড়ে না পেলে কাল সত্যি সত্যি অনর্থ হয়ে যাবে ইভা। মনে রেখেন। কথাটুকু বলে কাছ থেকে সরে গেল সে। ইভার বাহু ছেড়ে দিল। ইভা হাফ ছেড়ে বাঁচল এতক্ষণে। সায়ন আবার বলল, যান ঘুমান, আসি। এভাবে আসার জন্য দুঃখিত। আমি আসতে চাইনি, আপনি বাধ্য করেছেন। ইভা ঘাটাল না। প্রশ্ন করতে ইচ্ছে করলেও করল না। যেতে গিয়েও সায়ন আচমকাই আবার কাছে এলো। অন্ধকারে ইভার গালে হাত রেখে কানের কাছে ফিসফিসাল, আমি ভীষণ অধৈর্য ইভা, ভীষণ ভীষণ অধৈর্য। সায়ন চলে গেল। বরফের ন্যায় ঠান্ডা শরীর নিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে, দুহাতে বুক চেপে, ঘন ঘন শ্বাস নিয়ে দাঁড়িয়ে রইল ইভা। এই কয়েক মুহূর্তের সাক্ষাৎ, ধারালো শাসন, নামমাত্র দূরত্ব আর ফিসফিসানি বাক্যে নীরবে সমস্ত উথালপাথাল হয়ে গেল। খানিক বাদে হতভম্বতা কাটিয়ে মৃদু পায়ে বিছানায় যেয়ে বসল সে। চোখ বুজে চাদর খামছে ধরে রইল। মাথায় ভর করল অর্থহীন সহস্র দুশ্চিন্তা। ঘুম এলো না চোখের পাতায়। ভাবনাচ্ছেদ ঘটল বাহাদুরের অস্পষ্ট ডাকে, বুবু, আই বুবু, অন্ধকারে কই গেলে তুমি? ইভার ধ্যান ভাঙল। নরম গলায় এই তো বলতে বলতে দ্রুত বাহাদুরের মাথায় হাত বুলিয়ে দিল সে। 20। দুদিকে আলমারির পাল্লা মেলে ঝুলিয়ে রাখা পাঞ্জাবির শাড়িতে হাত বাড়াল তন্দ্রা। হ্যাঙ্গার সরিয়ে সরিয়ে বেশ মন দিয়ে দেখে মাঝ থেকে একটা নামিয়ে হাতে নিল। পাঞ্জাবির বুকের সুতোর কাজে এলোমেলো হাত বুলাল কতক্ষণ। মনটা খারাপ হয়ে আছে তার। ঠোঁটে হাসি নেই। ঘরের নীরবতা কাটল দরজা খেলার শব্দে। তন্দ্রা ঘাড় ফিরাল। সরফরাজের গায়ে স্যান্ডো গেঞ্জি। বাবার কাছে গিয়েছিল কি কথা বলতে। সরফরাজ ঢুকল হনহন করে। হাতের কাগজগুলো বিছানায় রেখে ব্যস্ত কণ্ঠে বলল, বের করেছ তনু? তন্দ্রা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে কাপড় বের করে না দিলে সরফরাজ পরে না। আলমারি বন্ধ করে পেছনে ফিরে পাঞ্জাবিটা এগিয়ে বলল, এটা পরুন। সরফরাজ ভ্রু কুঁচকাল। পাঞ্জাবিটা তাড়াতাড়ি গায়ে চড়িয়ে বোতাম আটকাতে আটকাতে বলল, মন খারাপ কেন? তন্দ্রা একবার চাইল। ধীরগতিতে দুপাশে মাথা নাড়িয়ে বিছানায় বসল। সরফরাজ মলিন হাসে। তন্দ্রার নিচু করে রাখা গালটায় আহ্লাদ করে হাত রাখে। হাঁটুতে এক হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বলে, মন খারাপ করো না তন্দ্রাবতী। তন্দ্রা মাথাটা আরো নামিয়ে নেয়। সরফরাজ নিচু স্বরে ডাকে, তন্দ্রাবতী। তন্দ্রা ঠোঁট কামড়ে ধরে। হঠাৎই ভরা চোখে চেয়ে বলে, আপনি যেয়েন না। তার টলমলে আবদারে পরিপূর্ণ চাহনিতে তাকিয়ে চুপ হয়ে গেল সরফরাজ। কিছুক্ষণ মৌন থেকে বলল, এমন আবদার কেন করো পাগলি? কাজ আছে তো। 21। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। নীল নীলিমায় কালোর আবরণ পড়ল। সারা বিকেলেও ঘরের দরজা খুলল না ইভা। ছিটকিনি তুলে কাঁথা মুড়িয়ে শুয়ে রইল। বাহাদুর এ সময় ঘরে থাকে না।
তাকে বিকেলে ঘুম পাড়ানো যায় না কখনো। খেলাধুলা করে, নয়তো বিভার কাছে পড়তে যায়। জাহানারা কি জন্য যেন ডাকতে এসেছিলেন। ইভা জেগে থেকেও জবাব দেয়নি। মনে হচ্ছিল উনি নিশ্চিত দিঘির পাড়ে অপেক্ষা করছেন, বারান্দায় গেলেই দেখে ফেলবেন। ইভা ঘুমিয়ে আছে ভেবে জাহানারাও বারদুয়েক ডেকেই চলে গিয়েছেন। ইভা চুপচাপ শুয়ে রইল বদ্ধ ঘরে, দুরু দুরু মনে। তার কোনোকালেই এত সাহস হয়নি। এক অচেনা পুরুষ বললেই সে একা একা চলে যাবে, তার এত সাহস নেই, কোনোকালেই ছিল না। সন্ধ্যার পর আর শুয়ে থাকতে পারল না ইভা। উঠে বসল, জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নিজেকে সামলাল। ভয় পাওয়ার কি আছে? দরজা খুলল কাপা কাপা হাতে। এদিক ওদিক চোখ না বুলিয়েই সোজা নেমে গেল নিচে। কেবলই মনে হল এই বুঝি বারান্দার কোথাও দিয়ে সায়ন দেখে ফেলল তাকে। রক্তচোখে চেয়ে রইল অপলক। ইভা রান্নাঘরের দরজায় যেয়ে দাঁড়ায়। জমিলার মা চা বানাচ্ছে। ইভা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, চাচি কোথায় খালা? জমিলার মা ফিরে তাকান। পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলেন, হ্যাঁ তো বড় বউয়ের ঘরে গেল। ইভা ও বলে সরে আসে। জাহানারা কি জন্য ডাকতে এসেছিলেন জানা দরকার। তন্দ্রার ঘরে যেতে হলে আবার বারান্দা দিয়েই যেতে হবে। ইভার মন মিয়ে আসে। চতুর্দিকে বারবার একটা কথাই ঘুরপাক খায়, বিকেলে আপনাকে দিঘির পাড়ে না পেলে কাল সত্যি সত্যি অনর্থ হয়ে যাবে ইভা। মনে রেখেন। উপরের সিঁড়িতে উঠে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে ইভা। পর মাথা নিচু করে এক প্রকার দৌড়ের গতিতে হেঁটে বারান্দা অতিক্রম করে তন্দ্রার ঘরে ঢুকে। ধুম করে দরজা আটকায়। জাহানারা চমকে তাকান। তন্দ্রা অস্থিরচিত্তে চোখ বড় বড় করে বলে, কি হয়েছে? ইভা অপ্রস্তুত বোধ করে। মুখে কথা খুঁজে পায় না। আমতা আমতা করে ফিকে হেসে বলে, না, কিছু না। ওই বাইরে একটা চামচিকা। তন্দ্রা ঠোঁট উল্টায়। মৃদু ধমক দেয়, চামচিকা এত ভয় পায় মানুষ? আয় বসো। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। আকাশে চাঁদের সাক্ষাৎ নেই। অমাবস্যা নয়, মেঘের আড়ালে ঢাকা পড়েছে। দীর্ঘ গল্প শেষে তন্দ্রার ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে রেলিংয়ের কাছে গেল ইভা। হালকা হলদে আলো ঝালানো। আলো নিভালে গাঢ় অন্ধকার হয়ে যাবে এমন রাত হয়ে গেছে। তন্দ্রার ঘর থেকে আসার আগে ঘড়ি দেখে এসেছে। লোকটা নিশ্চয়ই এখনো দাঁড়িয়ে থাকবে না। ইভা একদৃষ্টিতে মেঘদিঘিতে তাকায়। না, কেউ নেই অবশ্যই। ওখানেও অন্ধকার। এই অন্ধকারে কোনো পাগলও দাঁড়িয়ে থাকবে না। লোকটা নিশ্চয়ই পাগল না? কি দেখিস? আচানক ডাকে ইভা ধরফর করে কেঁপে ওঠে। এলোমেলো হয়ে পিছে ফিরে। বিভা কপাল কুঁচকায়, ভয় পাচ্ছিস কেন? বলতে বলতে এগিয়ে গিয়ে ইভার পাশে যেয়ে দাঁড়ায়। রেলিংয়ে হাত রাখে। ইভা হাফ ছাড়ে। পিছন থেকে ডাকো কেন? ভয় পাব না? গাধি। বিভা হাসল। ইভা চট করে তাকালো তার রেলিংয়ে রাখা হাতের উপর। বিভার হাতে ব্যান্ডেজ। ইভা এদিক ওদিক তাকায়, ফিসফিস করে বলে, ইউসুফ ভাইয়ের সাথে তুমি এখনো রেগে আছো আপা? বিভা এক পলক তাকালো। বলতে চাইল, উনার উপর আমার রাগ থাকে না ইভা, কিন্তু বলল না। মুখ ফিরিয়ে কৃষ্ণ আকাশের দিকে সোজাসাপটা ওড় দিল, জানি না। ইভা নীরব হয়ে যায়।
বিভার মন খারাপ হলে সে বুঝতে পারে তার নিজেরও মন খারাপ লাগে, হয়তো যমজ বলে। বিভা একধানে আকাশে চেয়ে থাকে, বিষাদিনী দৃষ্টিতে হাসি খুঁজে বেড়ায়। কালো আকাশের সাদা মেঘেরা সরে সরে যায়, হাসি মেলে না, মন আরো খারাপ হয়। ইভা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে পাশে। শান্তমন শান্ত থাকে না বেশিক্ষণ। নিশ্চল দেহ আলোড়িত হতে সময় লাগে না। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে দিঘির পাড়ে গাড়ির হেডলাইটের তেজি আলো চোখে পড়তেই গা শিউরে ওঠে, লোম দাঁড়িয়ে যায়। ইভা স্তব্ধ হয়ে যায়। প্রণয়ের তীব্রতায় অন্তর কেঁপে ওঠে। 22। ঘরে আলো ঝালানো, সবুজ আলোর বদলে আজ নীল আলো। ইভার চোখে ঘুম নেই। ছোট বাল্বের নীলরঙা বাতিটা নতুন লাগানো হয়েছে। ইউসুফ লাগিয়ে দিয়ে গিয়েছে ঘুমানোর আগে। খাবার টেবিলে বাহাদুর ফট করে বলে দিয়েছে ঘরের বাতি নষ্ট। এ নিয়েও কি বিচ্ছিরি অবস্থা। সে মাঝপথেই খাবার রেখে বাহানা দিয়ে তাড়াতাড়ি ঘরে এলো। টেবিলের উপর দাঁড়িয়ে ভালো লাইটটা খুলে মেঝেতে উল্টোপাল্টা বাড়ি মেরে নষ্ট করল। কাঁচ ফাটা লাইটটা আবার টেবিলের উঠে লাগিয়ে দিল। কাঁচগুলো এখনো টেবিলের ড্রয়ারে। ইউসুফ এসে লাইট দেখে কপাল কুঁচকে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করে বলল, একেবারে কাঁচ ফেটে গেল রে। সব ওই লোকটার জন্য। এত এত ঝামেলায় তার এই জন্মে পড়তে হয়নি। বাহাদুর বিভোর। সারা বিকেল দুরন্ত ছোটাছুটি করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। পা ব্যথা করছে নাকি? ইভা চোখ বুঝল। কিছুক্ষণ পর আবার মেলল। আবার বুঝল। ঘুমের সমস্যা তার কোনোদিন হয়নি। ইভা, ঘুমাচ্ছেন আপনি? উঠুন, দরজা আটকান জলদি। সায়ন ধপ করে বিছানায় বসে পড়ে। ডানবাহুতে বামহাত চেপে মাথা নিচু করে রয়। ইভা ধরফরিয়ে উঠে বসল। সায়ন তার পায়ের কাছে বসা। এদিকে পিঠ। বিদ্যুতের গতিতে বিছানা ছেড়ে নেমে যায় ইভা। উনি কখন এলো? শব্দও তো পেল না। কাপা গলায় বলে, আপনি। সায়ন কথা শেষ করতে দেয় না তাকে। চাপা গলায় বলে, দরজা আটকান, বাইরে আপনার ভাই। ইভার মাথা এলোমেলো হয়ে পড়ে। বাইরে ভাই? সরফরাজ ভাইজান? উনাকে দেখে ফেলেছে? না, দেখলে তো আর উনি ঘর অবধি আসতে পারতেন না। দ্রুত পায়ে যেয়ে দরজার ছিটকিনি তুলে দেয় ইভা। শব্দ হয় হালকা। সায়ন তপ্ত শ্বাস ফেলে। একবার পিছে তাকিয়ে বাহাদুরকে দেখে। একটু সরে ইভার জায়গায় পিঠ এলিয়ে দেয়। বিমূরতা আঁকড়ে ধরে ইভাকে। মৃদু পায়ে সায়নের কাছে যেয়ে আরো হতভম্ব হয়ে পড়ে সে। অফ হোয়াইট শার্টের বাহু রক্তে ভিজে চুপচুপে। ইভা আতকে উঠে। আপনি? আপনার হাত? হায় আল্লাহ! সায়ন চোখ মেলে। উঠে বসে। ধীর গলায় বলে, আস্তে শব্দ করেন, ও উঠে যাবে। ইভা ধ্যান দেয় না। আলমারি খুলে আবছা আলোতে কোনোরকমে ওষুধের বাক্স বের করে ফিরে আসে। ইতস্তত কণ্ঠে বলে, আপনি এটা খুলেন। রক্ত পড়ছে। সায়ন চোখ মেলে। কয়েকবার পরপর পলক ফেলে স্পষ্ট করে তাকায়। আর চোখে ওষুধের বাক্স দেখে ঠান্ডা স্বরে বলে, না ঠিক আছে, লাগবে না। ইভা অনুনয় করে উঠে। দয়া করে খুলুন। আপনি তাকাতেও পারছেন না ব্যথায়। ইভার কথা ফেলতে পারে না সায়ন। শার্ট খুলে পাশে রাখে। ঘোচ করে কাঁচ ঢুকে আবার বেরিয়েছে।
রক্তের চোটে সুবিধা করতে পারছে না ইভা। তুলার পর তুলা ভিজে যাচ্ছে। এভাবে কি করে কাটল? আপনি কেন আসতে গেলেন? আপনার ভাই এতরাতে আপনাদের উঠোনে কি করছিল ইভা? পাগল নাকি? ইভা রেগে যায়। খবরদার ভাইজানকে নিয়ে উল্টোপাল্টা বলবেন না। সায়ন আবার বাহাদুরকে ইশারা করে। আস্তে, ও উঠে যাবে। আপনার কাছেই ঘুমায় রোজ? ইভা মাথা নাড়ায়, নিচু গলায় বলে, উঠবে না, ও গভীর ঘুম। আমি জানি। সায়ন হাসে। তারপর হঠাৎই হাসি নিভিয়ে বলে, আপনি আসলেন না কেন ইভা? ইভা চুপ করে থাকে। রক্তে ভেজা তুলা রেখে নতুন পরিষ্কার তুলা নেয়। স্যাভলন দিয়ে ভিজিয়ে ক্ষত জায়গায় ছুঁয়ে মিনমিন করে বলে, আমি আসব বলিনি। আমি আসতে বলেছিলাম। ইভার হাত থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি কোনো অধিকারে আমাকে যেতে বলেছেন? আমি কেন যাব? সায়ন বিস্মিত চোখে চেয়ে থাকে। মুখ থমথমে। প্রত্যুত্তর করে না। ইভা হঠাৎই ফুঁপিয়ে ওঠে। ফোপানো ফোপাতেই বলে, কি করেছেন জায়গাটা? তার চোখে স্পষ্ট জল। গাল বেয়ে গড়াচ্ছে। সায়ন নীরবে চেয়ে থাকে। নীলাভ আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে ইভার কান্না দেখে। তারপর প্রচণ্ড রুষ্ট স্বরে বলে, আপনি কাঁদছেন কোনো অধিকারে? আমার জন্য কাঁদার অধিকার আপনার নেই। কান্না থামান। ইভা থামায় না, বরং আওয়াজ বাড়িয়ে হুহু করে কেঁদে বলে, আপনি জানেন, ভাইজান আপনাকে দেখে ফেললে কি হবে? মেরাই ফেলবে আপনাকে। সায়ন হঠাৎই হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, আমাকে মারা এত সহজ? আপনি হাসছেন? ইভা আশ্চর্যান্বিত। বিস্ময় কান্না অবধি থেমে গেছে মেয়েটার। টুকটুকে ফোলা চোখ দুটি মেলে ঠোঁটের মাঝে ফাঁক সৃষ্টি করে ফ্যালফ্যাল করে চেয়ে আছে সায়নের মুখপানে। সায়ন হাসি নীরব করল। ইভার এলোমেলো ভাগ হয়ে থাকা সিথির উপর হাত বুলিয়ে নরম গলায় বলল, মেরাই ফেলবে? ইভা মাথা নাড়ায়। নাক টেনে বলে, আপনি আর আসবেন না। দয়া করে আসবেন না। সায়ন চুল নিয়ে আকুলি বিকুলি করে কিছুক্ষণ। এপাশের চুল ওপাশে দেয়, ওপাশের চুল এপাশে আনে। আঁকাবাঁকা সিথি সোজা করার চেষ্টা করে। এরপর বলে, অত দয়া আমার নেই। তার চেয়ে বরং মারুক। আপনার জন্য না হয় মরেই গেলাম এবার। ইভা নিশ্চুপ হয়ে ক্ষততে গজ পেঁচাচ্ছিল। সায়নের কথায় আবারও হতবাক হয়ে তাকাল। বিমূঢ় হয়ে বলল, আপনি মজা করছেন? আমি সত্যি সত্যি বলছি। সায়ন ভাবলেশহীন ওর দেয়, আমিও সত্যি সত্যি বলছি। দেখি, বেঁধে দিন জলদি। বের হব। তার কথা শেষ হয় না। ইভা প্রায় চিৎকার করে উঠে। পাগল হয়েছেন? আপনি এখানেই থাকবেন। সায়ন হতভম্বের মতন তাড়াহুড়ো করে ইভার গাল চেপে ধরে ঠোঁটে আঙুল রাখে। হুড়মুড় করে বলে, এই মেয়ে আসতে। কি হয়েছে? চিৎকার করছো কেন? চুপ। ইভা থতমত খেয়ে যায়। সায়নের আকস্মিক তুমি সম্বোধনে, তুমুল অধিকারী শাসনে চোখে চোখ রাখা যায় না। একটু সময় গেলে ঠোঁটের আঙুল সরিয়ে নেয় সায়ন। গাল চেপে ধরায় ইভাকে ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে। ঠোঁট দুটো গোল হয়ে আছে। বাঁকা হাসে সে। আঙ্গুলে আরো জোরে চাপ দেয়। ইভার তুলতুলে গাল নরম মাখনের মতো জোরসড়ো হয়ে আসে। সায়নের চোখ দুটো সপ্রতিভ হয়ে ওঠে। তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে ইভা।
বাহ! গাল দুটো টনটন করে উঠে ইভার। সায়ন ছেড়ে দেয়। বিড়বিড় করে বলে, পানি দাও, পানি খাবো। পিপাসা পেয়েছে। গজ বাঁধা শেষ ততক্ষণে। ইভা পানি এনে দেয়। সায়ন চুমুক দিয়ে বলে, চিৎকার করলে কেন? ইভা ওষুধের বাক্স গোছাতে গোছাতে ফিসফিস করে, আপনি এখন যেতে পারবেন না। ভাইজান ফজর পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করবে, এরপর ঘরে যাবে। আপনি তখন যাবেন। ততক্ষণ বসে থাকুন। বসতে না চাইলে শুয়ে থাকুন। আপনার না হাতে ব্যথা? সায়ন বিরক্ত হয়। তোমার ভাইয়ের এত সমস্যা কেন? কাল সকালে ঢাকায় ফিরব আমি। যাওয়ার আগে তোমাকে দেখে গেলাম। ধরো, গ্লাসটা রাখো। ইভা গ্লাস নিতেই সায়ন উঠে দাঁড়ায়। বিছানা থেকে শার্ট তুলে গায়ে চড়ায়। বোতামে হাত রাখতেই ইভা খপ করে তার হাত ধরে ফেলে। পরমুহূর্তেই লজ্জা পেয়ে চটপট ছেড়ে দিয়ে বলে, বললাম তো যেতে পারবেন না। সায়ন হেসে ফেলে, যাচ্ছি না তো, শার্ট পরব না? ঘন তমরসা কেটে যাচ্ছে। ঘরের নীল আলোর সাথে মিলিয়ে মিলিয়ে একটা সুন্দর নীলরঙা ভোর নামছে। ইভা দাঁড়িয়ে ছিল জানলা ঘেঁষে। এখান থেকে বাড়ির পেছনটা দেখা যায়। ধোয়ার মতো আলো ফুটেছে। আবছায়া আলোতে দেয়ালের উপর গাঁথা কাচগুলোও দেখা যাচ্ছে। ইভার গা শিউরে উঠে। ঘাড় বাঁকিয়ে একবার পেছনে তাকায়। ইস! সায়ন কপালে হাত ঠেকিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। বাহাদুর ওদিকে ফিরে বেহুশ। ছেলেটা ক্লান্ত থাকলে এমন মরার মতন ঘুমায়। ঘরে ডাকাত পড়লেও হুঁশ হয় না। দরজার ওপাশে পদচারণের আওয়াজ হচ্ছে অনবরত। সরফরাজ হাঁটছে। ভাবি হয়তো জেগেছিল রাত অবধি। এমন হলে ভাইজান ঘুমোয় না। বাকি সারারাত জেগে থাকে। ভাবি ঘুমালে বাইরে হাঁটাহাঁটি করে। ঘরে যায়, দেখে আসে। আবার এসে হাঁটাহাঁটি করে। সায়ন না থাকলে সে নিজে যেয়েও ভাইয়ের সাথে হাঁটাহাঁটি করত। দূরের মসজিদে আজান হচ্ছে। এদিকেরটা হতেই তাড়াতাড়ি করে দরজায় কান পাতল ইভা। ওপাশ থেকে দরজা আটকানোর ক্ষীণ শব্দ পাওয়া গেল। ইভা বুকে হাত রেখে স্বস্তির শ্বাস ছাড়ে। সায়নের কাছে যেয়ে ফিসফিস করে ডাকে, এই ঘুমিয়ে পড়লেন নাকি? উঠুন। সায়ন কপাল থেকে হাত সরাল। নিভু চোখে তাকাতেই ইভা বলল, ভাইজান ঘরে গিয়েছে। এখন যান। সায়ন দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। দাঁড়াতে দাঁড়াতে বলে, অনর্থ করব বলেছিলাম। মনে আছে? করেছেন না? এতক্ষণ কি করলেন তাহলে? এতক্ষণ তো আমার অনর্থ হল। আমি হাত কাটলাম, আমি কষ্ট করে এলাম, ব্যথায় মরলাম। তোমার অনর্থ করতে হবে না? সায়ন দরজার সামনে যায়। ইভা পিছে দাঁড়িয়ে। ছিটকিনিতে হাত দেবার আগে হুট করে পেছনে ফিরে। ইভার মুখ বরাবর ঝুঁকে আসে। এক ভ্রু উঁচায়। শান্ত সুরে বলে, শুভ অনর্থটা এবার ঘটিয়েই ফেলতে হবে। আসি। 23। দরজায় টোকা দিল না বিভা। এক হাতে ঠেলে উকি দিয়ে বলল, ডেকেছিলেন? ইউসুফ মনোযোগ দিয়ে বিছানায় কুচকানো শার্ট মেলে মেঝেতে হাঁটু গেড়ে বসে শার্টের উপর গরম ইস্ত্রি চালাচ্ছে। ঘড়িতে কাটায় কাটায় সকাল 9টা। তার বেরোনোর কথা ছিল 8:30টায়। হতে পারেনি। বিভার কণ্ঠে এক পলক মুখ তুলে তাকায়। অনুমতি দেয়। আসো। বিভা এলো। ইস্ত্রি করতে থাকা শার্টের পাশে বসল।
ইউসুফ অনেকক্ষণ কিছু বলল না। মনোযোগ দিয়ে ইস্ত্রি করল। মাঝে মাঝে শার্টের উপর চলে আসা বিভার হাতটা সরিয়ে সরিয়ে দিল। ইস্ত্রি হয়ে গেলে গরম ইস্ত্রিটা নামিয়ে রাখতে রাখতে বলল, আমার নতুন খয়েরি শার্টটা কে পুড়িয়েছে? আমি। তোমাকে আয়রন করতে কে দিয়েছিল? আমিই নিয়েছিলাম। ইচ্ছে করে পুড়িয়েছ? জি। কেন? আমার ইচ্ছে হয়েছে। ইউসুফ কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা। ইউসুফ আয়রন করা পুরনো শার্টটা পরে বেরিয়ে যায়। বিভা উদাসচিত্তে বসে থাকে। লোকটা একটু বকেও না তাকে। একটু বকলে কি হয়? একটু বকুক, শাসন করুন, ধমক দিক। তাও তো ভালো লাগে। কিছু তো বলুক। মাসখানেক পরের কথা। আঙিনার নরম দুর্বাঘাসের উপর খালি পায়ে হাঁটছিল ইভা। অনাসক্ত, বৈরাগী সহিরনেত্রে চেয়েছিল আকাশের গায়ে। সাদা মেঘে। দৃষ্টি ঘনিয়ে এল। মাথার উপর যেন বিশাল টলমলে মেঘদিঘি। চারিদিকে ভাসমান মেঘ। টলমলে ঠান্ডা জল। মেঘের জল। ইভা চোখ বুজে ফেলে। লোকটার সাথে তার শেষ দেখা হয়েছিল গুনে গুনে 22 দিন আগে। স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল। বাতাস ছিল। রাতের আধারে এসে সায়ন রাতের আধারেই চলে গিয়েছিল। মাত্র কয়েক মুহূর্তের সাক্ষাৎ। যাবার আগে দরজা খুলেও আবার পেছনে ফিরে চোখে চোখ রেখে বলে গিয়েছে, পরের বার এলে আর এভাবে আসব না দিঘিকন্যা। তোমাকে দেখতেও পারি না মনমতো। ভালো লাগে না আমার। ওরে সে বলেছিল, ইয়া আল্লাহ, আপনি জলদি যান। দরজা খোলা, কেউ দেখবে। এই রাত বিরেতে আমার ঘুম হারাম করে কি মজা পান বলুন তো। সায়ন হেসে বলেছিল, সেই কবে থেকে আমার রাতদিনের সমস্ত ঘুম হারাম করে রেখে তুমি কি মজা পাচ্ছ বলো তো? সেই শেষ কথা। তারপর আর আসেনি সায়ন। ইভা চোখ খুলে। মেঘের উপর চোখ পড়ে। এত এত মেঘ। এত এত নীরবতার ঢল। তবু প্রশান্তি নেই। প্রণয়ের পীড়ায় মেঘের রাজ্য তছনছ করে দেবার অভিপ্রায়। আজ রোদ উঠেনি। দুপুর গড়িয়ে যাচ্ছে তবু রোদ উঠেনি। দিনটা ভালো লাগছে না। ইভা পাশে খুলে রাখা জুতোটা পায়ে পরে নেয়। ঘরে এসে মৌন হয়ে বসে থেকে বালিশে মাথা পেতে শুয়ে পড়ে। বিড়বিড় করে বলে, ভালো লাগে না আমার। একটু পর বিভা আসে। সজাগ ইভা মুখ তুলে তাকায়। বিভা আমতা আমতা করে কিছুক্ষণ চেয়ে থাকে তার দিকে। ইভা উঠে বসে। জিজ্ঞাসু গলায় বলে, কিছু বলবে আপা? বিভা নিচু গলায় বলে, কিছু শুনেছিস তুই? ইভা মাথা নাড়ায়, কি? না কিছু না। বিভা দুহাতে মাথা ধরে তার কপালে চুমু খায়। তার বোনটা যমজ হলে কি হবে? স্বভাবে আকাশপাতাল তফাত। সে যেমন চঞ্চল, ইভা ততই শান্ত, চাপা স্বভাবের। 25। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিল ইভা। ঘুম ভাঙল শোরগোলে। নিচ থেকে বেশ কথার শব্দ শোনা যাচ্ছে। গায়ে কোনোরকমে ওড়নাটা পেঁচিয়ে ঘর থেকে বেরোয় ইভা। বের হয়ে একটু এগিয়ে বসার ঘরের দিকে চোখ পড়তেই মাথা ঘুরে যায়। উনি আর উনার ফুপি বসে আছে। বাবা, মা, চাচা, চাচি, এমনকি সরফরাজ ভাইজানও আছে। ইভার অন্তরাত্মা কেঁপে ওঠে। সায়ন হঠাৎই এদিক তাকায়। উস্কোখুস্কো বিনুনি নিয়ে অগোছালো বেশে দাঁড়িয়ে থাকা ইভাকে দেখে চোখ শহির হয়ে যায়। টানা 22টা দিন সে মেয়েটাকে দেখেনি। এক নজর দেখেনি। দৃষ্টি বলছে, এত অপেক্ষা করানোর জন্য দুঃখিত ইভারানী।
চোখ নামিয়ে নেয় সায়ন। বিভা সিঁড়ি দিয়ে উঠছিল। ইভাকে দেখে দ্রুত এগিয়ে এলো সে। হাত ধরে বলল, তুই বেরিয়েছিস কেন? ঘরে আয়, এরা যাক, তারপর বেরোস, ভাইজান রাগ করবে। বিভা তাকে টেনে ঘরে নিয়ে আসে। ইভা অস্থিরতায় কাবু হয়ে বলে, আপা কি হয়েছে? বিভা মেকি হাসে, বলে, আর কি, উনারা প্রস্তাব নিয়ে এসেছে, আর ভাইজান মানা করছে। তোর চিন্তার কারণ নেই, বসে থাক, এরা যাক। মানা করছে? সব সময় তো তাই করে, নতুন কি? ইভা চুপ করে যায়। এমন পরিস্থিতি নতুন না, এর আগেও বেশ কবার এমন হয়েছে। গ্রামের কারা কারা যেন কদিন পরপরই প্রস্তাব নিয়ে আসে। মইদুলের পরিবারও তো এনেছিল। সেসব ইভার কান পর্যন্ত আসে না। তার আগেই সরফরাজ সাফ মানা করে দেয়। তার এক কথা, এত ছোট বয়সে সে বোনের বিয়ে দিবে না। ইভা চিন্তায় কাচুমাচু হয়ে পড়ে। লোকটাকে কে বলেছিল এমন পাগলামি করতে? কে বলেছিল? লিথিশা মৃদু হেসে বললেন, দেখুন আপনাদের মেয়ে ছোট আমরা জানি। আমি বলছি না এখনই বিয়ে হোক। মেয়েকে তুলে দেয়া লাগবে না। বিয়েটা শুধু পড়িয়ে রাখা হোক। তুলে নেয়া না হয় পড়ে হবে, যখন আপনারা ভালো মনে করেন। ইভার বাবা নেওয়াজ সাহেব ওর দিতে পারেন না। সরফরাজি বলে, দেখুন চাচি, আপনি বুঝতে পারছেন না। আমার বোন খুবই ছোট, এবছর মাত্র 18তে পড়ল। ওকে আমি কি বিয়ে দিব? কেমনে বিয়ে দিব? আপনিই বলুন। আমি তো বললাম বাবা, ওকে তোমার বিয়ে দেয়া লাগবে না। শুধু কবুল বলিয়ে রাখো। ও শুধু আমার ভাতিজার হয়ে থাক। পড়াশোনা করছে করুক, আমাদের তো আপত্তি নেই। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে। রাতের বেলা খাবার সময় সরফরাজের সাথে দেখা হলো ইভার। এমনি কথাবার্তা হলেও এই বিষয়ে কোনো কথা বলল না সরফরাজ। ইভার গলা দিয়ে ভাত নামল না। কোনো রকমে খেয়েই উঠে গেল সে। 26 সেদিন রাতে ইউসুফকে সজাগ পায় বিভা। সে ঢুকতেই হাত থেকে ফোন নামিয়ে তার দিকে তাকায় ইউসুফ। বিভা মিহি স্বরে জিজ্ঞেস করে, ঘুমাননি? হুম, না তো। বিভা জানলায় যেয়ে দাঁড়ায়। হঠাৎ পিছনে উষ্ণতার অনুভব হতেই ঘাড় ফিরিয়ে তাকায়। এক হাত দূরত্বে ইউসুফকে দেখে বিমূঢ় হয়ে বলে, কি হয়েছে? ইউসুফ জানলার শিকে এক হাত রাখে। দূরত্ব ঘুচে যায় অনেকটা। বিভার প্রশ্নে ভরা বেগতিক চোখ। ইউসুফ ধীরকণ্ঠে বলে, আমি চাইলেই তোমাকে এই মুহূর্তে ভীষণভাবে চাইতে পারি না? পারেন। তুমি বাধা দিবে না, তুমি বাধা দিতে পারবে না। আমার স্পর্শ এড়িয়ে যাবার ক্ষমতা তোমার নেই। আছে? নেই। তবু তুমি এত নিশ্চিত হয়ে দাঁড়িয়ে আছো কেন জানো? কারণ। ইউসুফের মুখের কথা কেড়ে নেয় বিভা। চোখ ভর্তি টলমলে পানি নিয়ে শক্ত গলায় বলে, কারণ আপনি আমাকে চাইবেনই না। বিভা আরও কিছু বলতে চাচ্ছিল। হাউমাউ কান্নাটা আটকাতে গিয়ে তা আর বলা হলো না। চুপ করে গেল সে। চোখের সামনে ইউসুফের চওড়া বুক। সে একটু ছুঁয়ে দেখতে পারছে না, একটু মাথা রাখতে পারছে না। এত নিষেধ কেন? এত বারণে এত অনুভূতি কেন? ইউসুফ নিজেও চুপ করে থাকে। বুধ হয়ে দেখে বিভার চেষ্টা। টুপটুপ করে গড়িয়ে পড়া পানি,
চোখের কার্নিশ গড়ালেই হাতের পিঠে মুছে ফেলা। বিভা ঢোক গিলে নিজেকে সামলায়, মনে মনে দৃঢ়পণ করে আর কোনোদিন এই নির্দয়, পাষাণ, নিকৃষ্ট পুরুষের কাছে সে আসবে না, কৌশিককালেও না। বলে, সরে দাঁড়ান, যেতে দিন। যদি না দেই? বিভা চমকে তাকাল। ইউসুফ ইচ্ছে করেই কাছে আসে। বিভা চোখমুখ খিচে বলে, দয়া করে আর অপমান করেন না, আমি আর আসব না, কসম। সরুন। ইউসুফ সরে যায়। বিভা যাবার আগে একবারও তাকায় না তার চোখের দিকে। ক্লান্ত ইউসুফ দরজা আটকে দেয়। সারা রাত এখন যুদ্ধ চলবে। নীরবতার যুদ্ধ, নির্বাকতার যুদ্ধ। বিছানায় শুতেই মাথায় আসে, বিভা কি সত্যিই আর আসবে না? ওরটাও পাওয়া যায় না, না আসারই তো কথা। বিভা কখনোই আসবে না। ইউসুফ চোখ বুজে বিড়বিড় করে, তুমি জানো না বিভা, তুমি জানবে না বিভা, তোমার থেকে বেশি আজ আমি পূর্ব। বুকটা চিরে দেখতে কেমন রক্তাক্ত হয়ে আছে। চলবে।